আজ যে গল্পটা আমরা বলতে যাচ্ছি সেটা হারুকার, যে একটা ছোট্ট শহরে তার বাবা মা আর ছোট বোনের সাথে থাকতো। কিন্তু ভাই সাহেব, হারুকার কপালটা ছিল বড্ড খারাপ। স্কুলে গেলে বাকি বখাটে ছেলেপেলেরা মিলে তাকে সারাক্ষণ জ্বালাতন করতো আর যা নয় তাই ভাবে অপমান করতো। বেচারা হারুকা মুখ বুজে সব সহ্য করত, কিন্তু কথায় আছে না, কারোর উপর অত্যাচার করাও একটা সীমা থাকে। আর একদিন এই বখাটে ছেলেগুলো সেই সীমাটাই পার করে ফেলে। হারুকার সাথে তারা এমন কি করে বসে যা কোনো সুস্থ মানুষের কল্পনারও বাইরে। তো হারুকা কি তাদের থেকে বদলা নিতে পারবে? আর আসলে ওই বাচ্চারা হারুকার সাথে কি করেছিল, চলো সেরে আজ জেনে নেওয়া যাক। তো গল্পের শুরুটা হয় ঠিক এখান থেকে। হারুকা প্রতিদিনের মতো আজও স্কুলে গিয়ে তার লকারটা খোলে, কিন্তু ভেতরে কোনো জুতোই খুঁজে পায় না। তখনই ক্লাসের একটা ছেলে আইবা এসে তাকে জিজ্ঞেস করে, তুমি এখনো বাড়ি যাওনি কেন? হারুকা কথা ঘুরিয়ে বলে যে সে কারোর জন্য অপেক্ষা করছে। এরপর হারুকা তার স্কুলের সাধারণ জুতো পায়ে দিয়ে বাড়ি দিকে রওনা দেয়, কিন্তু পথে কয়েকজন মেয়ে তার পথ আটকে দাঁড়ায়। এদের কাছেই হারুকার সেই জুতো জোড়া ছিল। হারুকাকে অপমান করার জন্যই তারা জুতো দুটো একটি কাদার গর্তে ফেলে দেয়। হারুকা সেগুলো তুলতে গেলে পিছলে নিচে পড়ে যায়, আর ঠিক তখনই মেয়েগুলো তার ব্যাগ থেকে বই খাতা বের করে তার গায়ে ছুঁড়ে মারতে থাকে এবং বইগুলো ছিঁড়ে ফেলে। বেচারা হারুকা এই অপমানের কোনো প্রতিবাদই করতে পারে না। এরই মধ্যে তাচিনিবা নামের একটি মেয়ে বলে ওঠে, আমরা এসব এই জন্যই করছি কারণ তুই আমাদের বন্ধু তায়কার কাছ থেকে আইভাকে দূরে সরে দিয়েছিস। তায়কো নিজেও সেখানে দাঁড়িয়ে সব দেখছিল। ঠিক সেই সময় কুগা নামের একটি ছেলে তার বন্ধুদের নিয়ে সেখানে হাজির হয়। কুগা তায়কাকে বলে, বাড়ি চলো তায়কো, তুমি এখানে কি করছো? যাওয়ার সময় তায়কো হারুকাকে শুনিয়ে বলে যায়, একটা কথা কান খুলে শুনে রাখ, আইভার সাথে এই সব কিছুর কোনো সম্পর্ক নেই। তারা চলে যাওয়ার পর হারুকা নিজের জিনিসপত্র গুছিয়ে কোনো মতে বাড়ি ফেরে। তার ছোট বোন শোকো বড় বোনের এই করুণ অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। হারুকা তাকে জড়িয়ে ধরে বলে, কাঁদিস না শোকো। হারুকার মা বাবাও তাদের মেয়েকে পরম আদরে বুকে টেনে নেয়। পরের দিন হারুকার বাবা স্কুলে গিয়ে সোজা ক্লাস টিচারের কাছে কমপ্লেন করে। তাদের টিচার মিনামি ছিলেন ভীষণ ভীতু প্রকৃতির একজন মানুষ। তিনি এই বুলি করা ছাত্রছাত্রীদের সাথে কোনো ঝামেলায় জড়াতে চাননি। তাই তিনি হারুকার বাবাকে এড়িয়ে গিয়ে বলেন, এমনি তো স্কুলটা এই বছরই বন্ধ হয়ে যাবে, তাই এর শেষ দিনগুলো কেন আমরা শান্তিতে কাটাই না। এখানে আমরা জানতে পারি যে হারুকা যে গ্রামটিতে থাকে সেটি ছিল অত্যন্ত ছোট এবং গ্রামীণ এলাকা, যেখান থেকে হারুকাকে নিয়ে এই বছর মাত্র 10 জন স্টুডেন্ট মডেল স্কুল থেকে গ্র্যাজুয়েট হতে যাচ্ছে। আর যেহেতু হারুকা টোকিও থেকে এখানে এসেছিল এবং বাকি বাচ্চারা ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছে, তাই হারুকার সাথে তাদের এখনো ভালো বন্ধুত্ব গড়ে ওঠেনি, আর সবাই মিলে তাকে এভাবেই বুলিং করতে থাকে। এবার গল্পের বর্তমানে ফিরে আসি। হারুকা যখন ক্লাসে ফেরে তখন সে দেখে তায়কোর সে 3 বন্ধু তার ডেস্ক একেবারে নষ্ট করে দিয়েছে এবং তার উপর বড় বড় করে লিখে রেখেছে, তুই কোথাও গিয়ে মর। অন্যদিকে হারুকার বাবা যখন স্কুল থেকে ফিরছিলেন তখন কুগা তার বন্ধুদের নিয়ে তাকে সিঁড়ি থেকে লাথি মেরে নিচে ফেলে দেয়। কুগা তার জুতোর তলায় তারও কিছু লাগিয়ে রেখেছিল, যার কারণে হারুকার বাবার বেশ বড় চোট লাগে। তাকে ওভাবেই ফেলে দিয়ে কুগা বন্ধুদের সাথে হাসতে হাসতে পালিয়ে যায়। এরপর ক্লাসের মধ্যে ওই বজ্জাত ছেলেমেয়েরা হারুকার ডেস্কে একটি মরা কাক রেখে দেয় এবং টিচার মিনামিকে সেটা দেখাতে থাকে, কিন্তু মিনামির যেন কোনো ভ্রুক্ষেপই নেই। সে একটানা ব্ল্যাকবোর্ডে কিছু লিখে যাচ্ছিল। ঠিক তখনই আইবা হারুকার পক্ষে প্রতিবাদ করে। সে সোজা তায়কাকে গিয়ে বলে, তুমিই তো এসব করাচ্ছ তাই না? কিন্তু কুগা মাঝখান থেকে বলে ওঠে, ও নয়, আমি সব করছি। দুজনের মধ্যে প্রায় হাতাহাতি শুরু হয়ে যাচ্ছিল, কিন্তু কুগা নিজের ডেস্কে গিয়ে বসে পড়ে। তখন তায়কো তার বন্ধুদের একটি পেপার পাস করে, যাতে এমন কিছু লেখা ছিল যা পড়ে তারা সবাই অট্টহাসিতে ফেটে পড়ে। এরই মধ্যে টিচার মিনামির শরীর হঠাৎ খারাপ হয়ে যায় এবং তিনি ক্লাস থেকে বাইরে গিয়ে বমি করতে শুরু করেন। তায়ক এবং তার বন্ধুরা এবার টিচার মিনামিকে নিয়েই ঠাট্টা শুরু করে যে এর তো রোজই বমি পায়। স্কুল শেষে হারুকা যখন বাড়ি ফেরে সে দেখে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে তার বাবার পিঠে মারাত্মক চোট লেগেছে। তার মা জানায় যে স্কুলের ওই কোন স্টুডেন্ট তাকে ধাক্কা মেরেছে। হারুকা মনে মনে ঠিকই বুঝে যায় যে এই কাজ কে করেছে। বাবা যখন আক্ষেপ করে মেয়েকে বলেন, মারে আমাকে মাফ করে দে, আমার চাকরির জন্য তোকে এখানে আসতে হয়েছে, কিন্তু তুই কাল থেকে আর স্কুলে যাবি না। তার মাও তাকে গ্র্যাজুয়েশন পর্যন্ত স্কুলে যেতে কড়াভাবে নিষেধ করে দেয়। কয়েকদিন পর ছোট বোন শোকো দাদাজিকে ফোন করে জানাচ্ছিলেন যে হারুকার অনেক জ্বর এসেছে, তাই সে অনেকদিন ধরে স্কুলে যায় না। আজকেও তার মা জ্বর চেক করে বলেন যে সে এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তাই স্কুলে যাওয়ার কোনো দরকার নেই। যদিও হারুকা ভেতরে ভেতরে একদম ঠিক ছিল, ছোট বোনকে কাছে পেয়ে সে বেশ খুশি ছিল। এদিকে স্কুলে তায়কার বন্ধুরা রোজকার মতো হারুকার ডেস্ক নোংরা করছিল, কিন্তু তারা বেশ বোর ফিল করতে শুরু করেছিল, কারণ অনেকদিন ধরে হারুকাকে টর্চার করার কোনো সুযোগ তারা পাচ্ছিল না। তাই তারা রুমি নামের একটি মেয়েকে হুমকি দিয়ে বলে, তোকে হারুকার বাড়িতে গিয়ে ওকে স্কুলে ফিরিয়ে আনতে হবে, আর তুই যদি এটা না পারিস তবে তুই আমাদের নতুন টার্গেট হবি। ঠিক যেমন হারুকার আসার আগে তুই ছিলি। তাচিনাবা নামের একটি মেয়ে রুমির গায়ে পিন ফুটিয়ে দেয়
যা দেখে রুমি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। উপায় না পেয়ে রুমি হারুকার বাড়িতে তার সাথে দেখা করতে আসে। হারুকার ঘরে তখন একটি গান বাজছিল। রুমি বলে, গানটা তো খুব সুন্দর, তুমি কি আমাকে এই সিডিটা দিতে পারবে? হারুকা তখন সিডিটা বের করছিল। রুমি তখন প্রমাণ হিসেবে ওই বুলি করা মেয়েগুলোকে দেখানোর জন্য লুকিয়ে হারুকার ছবি তোলার চেষ্টা করে, কিন্তু হারুকা সঠিক সময় তাকে আটকে দেয়। রুমি কাতর গলায় বলে, তুমি তো অসুস্থ নও, প্লিজ আবার স্কুলে আসা শুরু করো, না হলে ওই মেয়েরা আবার আমাকে টার্গেট করবে। কিন্তু হারুকা সাফ জানিয়ে দেয় যে সে আর কখনো স্কুলে ফিরবে না। পরের দিন তায়কর ওই 3 বন্ধু রুমিকে স্কুলে লকারে আটকে রাখে। রুমি তাদের সেই সিডি দেখিয়ে বলছিল যে সে হারুকার সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু তার রুমির কথা একটুও বিশ্বাস করেনি। তারা সিদ্ধান্ত নেয় যে এখন থেকে রুমি হবে তাদের শিকার। তায়কও তাদের সাথে ছিল, তবে বরাবরের মতো সে নিজে কিছু করতো না, শুধু চুপচাপ দাঁড়িয়ে মজা নিত। আর হ্যাঁ, তায়কও সেই সিডিটা নিজের কাছে রেখে দেয়। হারুকা যখন তার বোন শকুকে নিয়ে বাইরে ঘুরছিল, তখন তাদের সাথে আইবার দেখা হয়। সে তার ক্যামেরা দিয়ে প্রকৃতির ছবি তুলছিল। হারুকা আইবার সাথে শকুর পরিচয় করে দেয়। আইভাও হারুকার মতোই অন্য শহর থেকে ট্রান্সফার হয়ে এই গ্রামে এসেছিল এবং নিজের দাদার সাথে থাকতো। কথায় কথায় আইভা তাদের বোনের একটি সুন্দর ছবি তুলে দেয়। এদিকে স্কুলে বুলি করা গ্যাংয়ের নতুন টার্গেট হয়ে রুমি রীতিমতো টর্চারের শিকার হচ্ছিল। সবার সামনে তায়কও কাছে দিয়ে রুমির চুল কেটে দিতে থাকে, আর সবাই দেখে হাসছিল। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই অপমান গায়ে মাখার বদলে রুমিকে কোনো সাইকোর মতো লাগছিল। তায়কও চুল কেটে জিজ্ঞেস করে, কি এখন কেমন লাগছে? রুমি অট্টহাসি হেসে বলে, এখন আমার খুব ভালো আর হালকা লাগছে। তখন একটা মেয়ে রুমিকে শাসিয়ে বলে, এই রুমি, তোকে যেভাবেই হোক হারুকাকে স্কুলে ফিরিয়ে আনতে হবে। তুই তোকে ঘৃণা করতি, তাই না? রুমি একগাল হেসে বলে, হ্যাঁ, আমি ওই মেয়েটাকে প্রাণে মেরে ফেলতে চাই। এবার গল্পের ফোকাস আবার হারুকা আর আইবার দিকে যায়। তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। দুজনে একসাথে ঘুরতে বের হয়। যাওয়ার আগে ছোট বোন শোকো হারুকাকে একটি লকেট দেয় এবং বলে, এটা আমি স্কুলে তোমার জন্য বানিয়েছিলাম। লকেটটা পেয়ে হারুকার মন ভালো হয়ে যায়। এরপর হারুকা আর আইবা পুরো গ্রাম ঘুরে বেড়ায়। তারা একটি নদীর ধারে যায়, যেখানে দুজনের হাত একে অপরের সাথে মিলে যায়। আইবা হারুকার প্রচুর ছবি তোলে। হারুকাও বেশ হাসি খুশি ছিল। রাত হয়ে যাওয়ায় দুজনে বাড়ির দিকে ফিরছিল। তখনই তাদের সামনে তায়কর 2জন বন্ধুকে দেখা যায়, যারা খুব ভয়ঙ্করভাবে ঘামছিল আর রীতিমতো কাঁপছিল। হারুকাকে দেখে তারা মুখ লুকিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। হারুকার সামনে তাকিয়ে বুঝতে পারে ঘটনা কি। সে দেখে ঠিক যে জায়গায় তার বাড়ি, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। হারুকা পাগলের মতো ছুটে যায় এবং দেখে তার পুরো বাড়িটা আগুনে পুড়ে যাচ্ছে, আর তার বাবা মা এবং ছোট বোন শোকো ভেতরে আটকে আছে। হারুকা আগুনের মধ্যে ঝাঁপ দিতে গেলে উপস্থিত লোকজন তাকে আটকে রাখে, কারণ ততক্ষণে আগুনের যা ভয়াবহ রূপ, তাতে ভেতরে কারো বেঁচে থাকার কথা নয়। এরই মাঝে অ্যাম্বুলেন্স আর ফায়ার ফাইটার্স চলে আসে। আইবা নিজের জীবনে পরোয়া না করে কাউকে বাঁচানো যায় কিনা তা দেখতে সোজা জ্বলন্ত বাড়ির ভেতর ঢুকে পড়ে। বাকি সবাইকে আগুন থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। একটু পর আইবা ভেতর থেকে বেরিয়ে আসে। তার হাতে ছিল ছোট্ট শোকো। শোকোর পুরো শরীর আগুনে জ্বলছে গিয়েছিল, কিন্তু তার শ্বাস তখনও চলছিল। তাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এই ভয়াবহ দৃশ্য দেখে হারুকা শুধু আর্তনাদ করে কাঁদছিল। তার কষ্ট ছিল ভাষায় প্রকাশ করার মতো নয়। কিছুক্ষণের মধ্যে খবর আসে, হারুকার মা বাবা আগুনে পুড়ে মারা গেছে। খবর পেয়ে হারুকার দাদাও সেখানে ছুটে আসেন এবং নাতনিকে সামলানোর জন্য। অন্যদিকে হসপিটালে শোকর অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক। পুরো শরীরে ব্যান্ডেজ, আর সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। হারুকার দাদা তাকে জানায় যে ফায়ার সার্ভিসের লোকেরা বলেছে আগুন লাগার সময় বাবা তার নিজের শরীর দিয়ে শুকুর চারপাশ থেকে ঢেকে রেখেছিল, যাতে আগুন মেয়ের গায়ে না লাগে। সেই কারণে শুকু প্রাণে বেঁচেছে। এরপর থেকে হারুকার দাদা তার সাথে থাকতে শুরু করেন। পরের দিন তায়কও যখন স্কুলে যাওয়ার জন্য বের হচ্ছিল, তখন তার মা তাকে বলেন যে মেয়েটার বাড়িতে আগুন লেগেছে, শুনলাম সে নাকি তোমার ক্লাসমেট, আর ওর বাবা মা দুজনে আগুনে পড়ে মারা গেছে। তোর উচিত ওর সাথে দেখা করে ওকে সান্ত্বনা দেওয়া। তায়কও গান নেড়ে স্কুলে চলে যায়। স্কুলে কুগা, তার বন্ধুরা এবং তায়কর সেই 3 বান্ধবী ভয়ে গুটিসুটি মেরে বসেছিল। একটি মেয়ে ভয়ার্ত গলায় বলে, এবার আমরা সবাই ধরা পড়ে যাব। কুগা ধমক দিয়ে বলে, চিন্তা করিস না, কেউ জানতে পারবে না যে ওই আগুন আমরা লাগিয়েছি। তোর আঙ্গুলে তো পোড়া দাগ আছে, এটাও তো একটা প্রমাণ। তাচিনিবা বিরক্ত হয়ে বলে, তোরা দুজনে তো ভয় পাচ্ছিস কেন? মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, আমরা ওর বাবা মাকে মেরে ফেলেছি, আর এইসব কুগার ভুল। কুগা নিজেকে বাঁচানোর চেষ্টা করে বলে, আরে ভাই, আমি তো শুধুই লোকটাকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম। আমি কি জানতাম ব্যাপারটা এত দূর গড়াবে? এই পুরো সময় রুমিও তাদের সাথেই ছিল, কিন্তু তার মধ্যে ভয়ের লেশমাত্র ছিল না। কুগার বন্ধুরা জিজ্ঞেস করে, তায়কও এই কথা কাউকে বলে দেবে না তো? কুগা আত্মবিশ্বাসের সাথে বলে, তায়কও কাউকে কিছু বলবে না। তার মানে হলো তায়কও সব জানে এবং সেও আমাদের সাথে আছে। তাচিনিবাকে বাদ দিলে বাকি 2 মেয়ে রীতিমতো ভয়ে চোখে পানি ফেলছিল। এরপর তায়কো যখন স্কুলে চুপচাপ বসেছিল,
তখন সাইকোরুমি তার কাছে এসে ফিসফিস করে বলে, তাইকো, খুব খারাপ হলো যে তুমি ওই দিন তাড়াতাড়ি বাড়ি চলে গেলে। আমরা যা করেছি তা খুব মজার ছিল। যদি আমি তোমাকে সেটা দেখাতে পারতাম। এই কথা বলে রুমি হাসতে শুরু করে। এবার তাইকো রাগ উঠে যায়। সে একটা প্যান দিয়ে রুমির হাতে সজোর আঘাত করে এবং রাগে ফুঁসতে ফুঁসতে বলে, খবরদার, নিজের হাত দিয়ে আমার ডেস্ক আবার ছোঁয়ার সাহসও করবি না। এরপর টিচার মিনামি রুমিকে ডেকে বলেন, তুমি ওই বুলি করা গ্যাংয়ের থেকে দূরে থেকো। আমি তো ভাবতাম তুমি ওদের পছন্দ করো না, কিন্তু আজকাল তুমি ওদের সাথে ঘুরছো। আমি চাই গ্র্যাজুয়েশন পর্যন্ত তুমি ঠিকঠাকভাবে থাকো, তাই ওদের থেকে দূরে থেকো। এদিকে তায়কো যখন স্কুলে শেষে ফিরছিল তখন কুগা তার কাছে এসে বলে, তায়কো, আজ আমার বাড়িতে কেউ নেই, তুমি কি আমার বাড়িতে এসে আমার চুল ড্রাই করে দেবে? তায়কো তাকে পুরোপুরি ইগনোর করে পাশ কাটিয়ে চলে যায়। বাড়ি ফিরতে সে দেখে তার বাবা এসেছেন। বাবা সাফ জানিয়ে দেন, এখান থেকে গ্রাজুয়েশন শেষ করার পর আমি তোমাকে টোকিওতে পড়তে যেতে দেব না। তায়কো প্রতিবাদ করে বলে, সেখানে বিউটিশিয়ান স্কুল আছে আর আমার পড়াশোনা করে বিউটি ইন্ডাস্ট্রিতে যাওয়ার ইচ্ছে। কিন্তু বাবা কড়া গলায় বলেন, তোমার ফিউচার কি হবে সেটা আমি ঠিক করব। এই কথা শুনে তায়কো একদম মুষড়ে পড়ে। মা মাঝখান থেকে পরিস্থিতি সামাল দিয়ে বলেন, এখন এসব কথা থাক, তায়কো তো এখন মিডল স্কুল থেকে গ্রাজুয়েশনই হয়নি। বাবা যেতে যেতে বলে যান, এই মেয়েকে আমি ওর নিজের ইচ্ছাতে চলতে দেব না। এসব শুনে তায়কোর মন আরো খারাপ হয়ে যায়। অন্যদিকে কুগার দুই বন্ধু বন্দুক আর ক্রসবো নিয়ে মরা কাকের উপর নিশানা প্র্যাকটিস করছিল। এই ছোট গ্রামে এন্টারটেইনমেন্ট বলতে গেম সেন্টার বা এন্টারটেইনমেন্টের কিছুই ছিল না। বোরিং লাইফ কাটানোর জন্যই তার স্কুলে বুলিং করে আর এইসব জঘন্য কাজ করে মজা পেত। তায়কোর এই দুই ভীতু বন্ধু তখনও ভয় পাচ্ছিল যে তারা ধরা পড়বে, আর তাদের তৃতীয় বন্ধু তাচিনিবা বাড়িতে তার মাতাল বাবার অত্যাচার সহ্য করে যাচ্ছিল। অন্যদিকে রুমি শান্তিতে বসে তায়কোর স্কেচ আঁকছিল। সে তায়কোর অনেক স্কেচ বানিয়ে রেখেছিল, কারণ ভেতরে ভেতরে সে তায়কোকে খুব পছন্দ করত এবং তার সাথে ভালো বন্ধুত্ব করতে চাইতো। এরপর গ্রামে তুষারপাত শুরু হয়, চারপাশে বরফে ঢেকে যায়, আর স্কুল খোলার পর সবাই অবাক হয়ে যায় যখন হারুকা আবার স্কুলে ফিরে এসেছে। আইবা তার কাছে এসে বলে, তোমার নিজেকে এভাবে জোর করে স্কুলে আসার দরকার নেই। হারুকা তখনও শোকার ট্রমায় ছিল, সে ঠিকমতো কথাও বলতে পারছিল না। হারুকা তায়কোর ওই দুই বন্ধুর কাছে যায়, কারণ সে বুঝতে পেরেছিল যে ওই ঘটনার পেছনে তাদেরই হাত রয়েছে, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। মেয়ে দুটো হারুকাকে দেখে ভয় পেয়ে সেখান থেকে ছুটে পালায়। তখনই তাচিনিবা হারুকার কাছে আসে এবং ওই দুই মেয়েকে সাথে নিয়ে হারুকাকে সেই পুরনো কাদার গর্তের কাছে নিয়ে যায়। হারুকার মা বাবাকে মারার পরও তাচিনিবা মনে মনে কোনো শান্তি আসেনি। সে আবারও হারুকাকে বুলি করতে শুরু করে এবং তার পায়ে পিন ফুটিয়ে তাকে গর্তের মধ্যে ফেলে দেয়। এরপর তাচিনিবা নিজে নিচে নেমে বাকি দুজনকেও ডাকে এবং একটি চাকু বের করে হারুকাকে শোনাতে থাকে, আমিও সব সময় মরার কথা ভাবতাম, কিন্তু আমি যখন তোর মাকে আগুনে পুড়ে ছটফট করতে মরতে দেখলাম তখন বুঝলাম মৃত্যু কতটা ভয়ঙ্কর আর যন্ত্রণাদায়ক। এই কথা শোনা মাত্রই হারুকার সব সন্দেহ সত্যি হয়ে যায়। সে বুঝে যায় এই নরপিশাচগুলোই তার বাড়িতে আগুন লাগিয়েছিল। তাচিনিবা হারুকার চুল টেনে ধরে বলে, এবার তুইও মরবি। কিন্তু নিমিষের মধ্যে হারুকা মাটি থেকে একটি লোহার প্যারেক তুলে তাচিনিবার সোজা চোখে ঢুকিয়ে দেয়। এই ভয়াবহ দৃশ্য দেখে বাকি দুই মেয়ের ঘাম ছুটে যায়। হারুকা এবার পাশেই পড়ে থাকা একটি ভারী লাঠি তুলে নেয় এবং তাচিনিবাকে পেটাতে শুরু করে। সে ততক্ষণ পর্যন্ত তাকে মারতে থাকে যতক্ষণ না তাচিনিবার মৃত্যু হয়। এরপর তার হাত থেকে চাকুটা তুলে নিয়ে হারুকা বাকি দুই মেয়ের দিকে এগোতে থাকে। তারা ভয়ে চিৎকার করতে শুরু করে, কিন্তু এই নির্জন জায়গায় তাদের চিৎকার শোনার মতো কেউ ছিল না। একটি মেয়ে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি, কুগাই সব করেছে। কিন্তু হারুকার চোখে তখন প্রতিশোধের আগুন। সে থামে না, চোখের পলকে ওই দুই মেয়েরও কাহিনী শেষ করে দেয়। পরের দিন স্কুলে সবাই খবর পায় যে তাচিনিবা এবং তার দুই বান্ধবী নিখোঁজ, কিন্তু কেউ এটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। সবাই ধারণা ছিল তারা হয়তো একসাথে গ্রাম ছেড়ে পালিয়েছে। তখনই স্কুলের সামনে পুলিশের গাড়ি এসে থামে। গ্রামের মানুষ আগে কখনো পুলিশ দেখেনি, তাই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। কুগা আর তার বন্ধুরা পুলিশ দেখে চরম ভয় পেয়ে যায়, আর আইবা তাদের এই ভয়টা নোটিস করে। ভয়ে কুগা স্কুল থেকে পালিয়ে যায়, কিন্তু পথে তার মুখোমুখি হয় স্বয়ং হারুকার। কুগা তাকে ধাক্কা মেরে বলে, তুই এখানে কি করছিস? কিন্তু সে বুঝতেও পারেনি যে ধাক্কা দেওয়ার আগে কুগা তার পেটে চাকু ঢুকিয়ে দিয়েছে। কুগা যখন বুঝতে পারে তখন হারুকা আবার তাকে চাকু দিয়ে আঘাত করে। যন্ত্রণায় ছটফট করতে করতে কুগা মাটিতে হামাগুড়ি দিয়ে পালাতে শুরু করে। হারুকা একদম শেষ পর্যন্ত তার পিছু ধাওয়া করে, আর ভয়ে পালাতে গিয়ে কুগা উঁচু জায়গা থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে। পরের দিন আইবা হারুকার সাথে দেখা করতে তার বাড়িতে আসে। হারুকা সেদিন বিছানা থেকে ওঠেনি। দাদা আইবাকে বলে, গ্র্যাজুয়েশনের পর আমি হারুকা আর শোকো দুজনকে টোকিও নিয়ে যাব, ততদিন তুমি হারুকার একটু খেয়াল রাখো। আইবা রাজি হয়। হারুকা বিছানায় শুয়ে শুয়ে সব শুনছিল। অন্যদিকে সাইকোরুমি তার মায়ের সাথে ছিল। তখন তার কাছে কুগার বন্ধুদের কল আসে।
তারা রুমিকে জানায় যে তায়কোর 3 বন্ধু এবং কুগা নিখোঁজ। তাদের সন্দেহ এই কাজটা হারুকাই করেছে। সে নিশ্চয়ই সবাইকে প্রাণে মেরে ফেলেছে এবং এবার পরবর্তী টার্গেট রুমি হতে পারে। তারা বলে আমরা কাল নিজেরাই ওকে শেষ করতে যাচ্ছি, তোর যদি আসার ইচ্ছে থাকে তবে আসিস। কিন্তু রুমির এসব কথায় বিশ্বাস হয় না। পরের দিন হারুকা একাই কোথাও একটা যাচ্ছিল। কুগার সেই 2 বন্ধু লুকিয়ে তার পিছু নেয়। হারুকা রাস্তায় ফুল দেখার জন্য দাঁড়ালে একটা ছেলে তাকে লক্ষ্য করে তীর ছোড়ে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। হারুকা পরিস্থিতি বুঝে সেখান থেকে দৌড়ে পালায়। এরপর ওই 2 জন বন্দুক আর ক্রসবো নিয়ে পুরো জঙ্গল তন্ন তন্ন করে হারুকাকে খুঁজতে থাকে। হঠাৎ মোটা ছেলেটা হারুকাকে পেয়ে যায়। সে হারুকাকে মাটিতে ফেলে দিয়ে বলে আমি তোকে সবসময় নিজের করে পেতে চাইতাম। সে বন্দুক দেখিয়ে হারুকাকে ভয় দেখায় এবং কিস করতে যায়। ঠিক তখনই হারুকা মাটি থেকে একটা প্লায়ার্স তুলে নিয়ে সজোরে তার নাক কেটে দেয়। যন্ত্রণায় ছেলেটা বন্দুক ফেলে নিজের নাক চেপে ধরে। ততক্ষণে দ্বিতীয় ছেলেটিও সেখানে চলে আসে। সে হারুকাকে লক্ষ্য করে ক্রসবো থেকে তীর ছোড়ে, কিন্তু হারুকা সরে যাওয়ায় সে তীর গিয়ে সোজা তার নিজের বন্ধুর মাথায় বিঁধে যায়। রেগে গিয়ে আহত ছেলেটি তার নিজের বন্ধুর উপরই ঝাঁপিয়ে পড়ে এবং নিজেদের মারামারিতেই সে মারা যায়। আর দ্বিতীয় ছেলেটিকে হারুকা একটি ধারালো কাঁচি দিয়ে আঘাত করে চিরতরে শেষ করে দেয়। এদিকে কুগার বাবা মা টিচার মিনামের উপর চড়া হন। তারা চিৎকার করে বলতে থাকেন আমাদের ছেলে কোথায় গেল। তারা মিনামের ঘাড়ে সব দোষ চাপাতে থাকেন। অন্যদিকে শোগর অবস্থা এখনো খুবই ক্রিটিক্যাল ছিল। এতগুলো মানুষকে জমের বাড়ি পাঠানোর পর হারুকা যখন নিজের বাড়িতে ফেরে তখন ওই রক্তাক্ত অবস্থা দেখে দাদা চমকে ওঠেন, কিন্তু তিনি হারুকাকে কোনো প্রশ্ন করেন না। পরের দিন আইবা হারুকার সাথে দেখা করতে আসে। দুজনে মিলে আবার সে নদীর ধারে যায়। হারুকার নিজের ভেতরে কষ্টটা চেপে রাখতে পারে না। সে হাউমাউ করে কেঁদে ওঠে। আইবা তাকে সান্ত্বনা দেয়। সেই সুযোগে আইবা নিজের ভালোবাসার কথা কনফেস করে বলে আমি তোমাকে সারা জীবন প্রটেক্ট করব। এরপর তারা দুজনে কিস করে। এদিকে তায়কো তার কাছে থাকা হারুকার সে সিডিটা খুঁজে পায় এবং গানটা শুনতে শুরু করে। অন্যদিকে সাইকো রুমি রাতের বেলা সে কাদার গর্তের কাছে পৌঁছায়। সেখানে সে বরফের নিচে চাপা পড়া তাচিনিবা ও তার বন্ধুদের লাশ দেখতে পায়। ভয় তার রক্ত পানি হয়ে যায়। সে সাথে সাথে তায়কোকে কল করে, কিন্তু তায়কো তার কল ইগনোর করে। এরপর থেকে রুমি ভয়ে নিজে ঘর থেকে বের হওয়াই বন্ধ করে দেয়। এখানে গল্পের একটি ফ্ল্যাশব্যাকে আমরা জানতে পারি যেদিন রুমিকে বুলি করা হচ্ছিল এবং সে বলেছিল যে সে হারুকাকে মেরে ফেলতে চায়, তখন কুগা আর অন্য মেয়েরা তাকে নিয়ে হাসাহাসি করে বলেছিল পাগলের মতো বকিস না, তুই কিচ্ছু করতে পারবি না। তখন রুমি বলেছিল আমি ওর পুরো বাড়িতে কেরোসিন ঢেলে ওকে বাড়ির সাথে পুড়িয়ে মারবো। এইসব কথা তায়কো নিজের কানে শুনেছিল, কিন্তু সে কাউকে বাধা দেয়নি। বর্তমানে ফিরে আসি। তায়কোর কাছে রুমির কল আবারও আসে। রুমি কাঁদতে কাঁদতে বলে তায়কো এবার আমি মারা পড়বো। ওই হারাকো তোমার বন্ধুদের আর কোগাদের সবাইকে মেরে ফেলেছে। তায়কোর বিশ্বাসই হয় না। রুমি বলে হয়তো পরের নাম্বার তোমার হতে পারে, কিন্তু তায়কো বলে আমি তো এমন কিছু করিনি যার জন্য হারাকো আমাকে মারবে। রুমি রেগে বলে তুমিই তো সব করেছিলে, তুমি তোকে ঘৃণা করতে কারণ ও আইবাকে তোমার থেকে দূরে করে দিয়েছিল। তায়কো জবাব দেয় তুমি ভুল ভাবছো, আমি ওই ঢিলা ছেলে আইবাকে কখনোই পছন্দ করতাম না। রুমি প্রশ্ন করে তাহলে হারুকাকে বুলি করার সময় তুমি সবসময় চুপ থাকতে কেন? তায়কো কোনো জবাব না দিয়ে শুধু বলে তুইও কোথাও গিয়ে মর বলে ফোন কেটে দেয়। রুমি রেগে পাগল হয়ে যায় এবং তার নিজের হাতে আঁকা তায়কোর সব স্কেচ ছিঁড়ে ফেলে। এখানে আবার সে আগুন লাগার রাতের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সাইকো রুমি সত্যি কেরোসিন নিয়ে হারুকার বাড়িতে আগুন লাগাতে যাচ্ছিল। কুগা আর তায়কোর বন্ধুরা সেফ মজা দেখানোর জন্য তার সাথে যোগ দেয়। তায়কো তাদের সাথে ছিল, কিন্তু পুরো বিষয়টা তার কাছে খুব বোরিং লাগছিল, তাই সে সেখান থেকে বাড়ি দিকে রওনা দেয়। রুমি যখন গর্ব করে বলেছিল দেখবি আমি এটা করেই ছাড়বো, বর্তমানে তায়কো এখন চরম অনুশোচনায় ভুগছিল। তার বারবার মনে হচ্ছিল সে যদি রুমি আর বাকিদের ওই দিন আটকে দিত। এরপর তায়কো হারুকার সিডিটা তাকে ফিরিয়ে দেওয়ার জন্য তার বাড়িতে যায়। সে বাড়ি থেকে ডাক দেয়, কিন্তু কেউ না বের হয় সে ফিরে আসছিল। ঠিক তখনই হারুকা আর তার দাদা বাস থেকে নেমে হসপিটাল থেকে ফেরে। তায়কোকে দেখে হারুকা দাদাকে ভেতরে পাঠিয়ে দেয়। তায়কো হারুকাকে সিডিটা ফেরত দিলে হারুকা বলে এই গানটা শুনলে পুরনো দিনের স্মৃতি মনে পড়ে যায়। তায়কো বলে কতদিন পর আমরা এইভাবে কথা বলছি তাই না? হারুকা তখন একটু খেয়াল করে বলে তায়কো তুমি কি আজকাল ঠিকমতো ঘুমাচ্ছ না? তোমার চোখের নিচে তো কালো দাগ, আর তোমাকে তো ভয় পাওয়া আর অদ্ভুত লাগছে কেন? তায়কোর স্নায়ুচাপ সামলে বলে তুমিও তো কত অদ্ভুত হয়ে গেছো, হয়তো তোমার বাবা মা মারা যাওয়ার জন্যই। দুজনে এমনভাবে কথা বলছিল যেন তারা কত ভালো বন্ধু। হারুকা বলে আমার মনে আছে যেদিন প্রথম আমি স্কুলে আসি তুমি প্রথম আমার সাথে ভালোভাবে কথা বলেছিলে। তুমি তোমার মনের সব কথা আমাকে বলেছিলে। টোকিও গিয়ে বিউটিশিয়ান হওয়ার স্বপ্নের কথা বলেছিলে। তুমি আমার এত ভালো বন্ধু ছিলে, তবু আমি আইবাকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে তোমাকে কষ্ট দিয়েছি। তায়কো সঙ্গে সঙ্গে উঠে বলে না এমনটা নয়, আমি আইবাকে কখনো পছন্দ করতাম না। আসলে ব্যাপারটা হলো এই বলে তায়কো থেমে যায়। সে আসল সত্যটা আর বলতে পারে না।
আসল সত্যটা ফ্ল্যাশব্যাকে দেখা যায় তায়কো আর হারুকো একসাথে দারুণ সময় কাটাতো, কিন্তু আইবা আসার পর সে হারুকাকে আলাদা করে নিয়ে কথা বলতো। তায়কোর মনের ভেতরে কথা ছিল, আমি শুধু এটাই চেয়েছিলাম হারুকা যে তুমি সবসময় আমার সাথে থাকবে, শুধু আমার দিকে তাকাবে আর শুধু আমারই বন্ধু হয়ে থাকবে, কিন্তু তুমি আইবার সাথে চলে গেলে। বর্তমানে এসব কিছু মনের ভেতর চেপে রেখে তায়কো যখন চলে যাচ্ছিল, হারুকা পেছন থেকে বলে, তায়কো ভালোভাবে বাঁচিস। এই কথাটা শুনে তায়কোর ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। সে নিজের ভুল বুঝতে পেরে হারুকার পায়ের কাছে বসে কেঁদে মাপ চাইতে থাকে। এরপর দুঃখ ভরাক্রান্ত তায়কো যখন বাড়ি ফিরছিল, সাইকোরুমি পেছন থেকে এসে তাকে চাকু দিয়ে আঘাত করার চেষ্টা করে। তায়কো সরে গিয়ে বেঁচে যায় এবং বলে, সাইকোরুমি তুই এসব কি করছিস? তায়কো নিজের আত্মরক্ষার্থে চাকু বের করে, কিন্তু রুমি ক্ষিপ্তভাবে তায়কোর পায়ে চাকু ঢুকিয়ে দেয়। এরপর সে তায়কোর গায়ে পাথর ছুঁড়ে মারে, এতে তায়কো মাটিতে পড়ে যায়। সাইকোরুমি এই দৃশ্য দেখে পৈচাসিক হাসি হাসতে থাকে। সে তায়কোকে মারার জন্য এগিয়ে এলে তায়কো তাকে লাথি মেরে সরিয়ে দেয়। রুমি তায়কোর হাতেও এলোপাথারি চাকুর আঘাত করতে থাকে। তায়কো কোনো মতে নিজেকে বাঁচিয়ে বলে, তোরা সবাই সারাক্ষণ আমার সাথে চিপকে থাকতি, আর হঠাৎ করে তোরাই অন্য বাচ্চাদের বুলি করা শুরু করলি। দেখে এমন লাগতো যে আমি তোদের দিয়ে এসব করাচ্ছি, তোরা এসব কেন করলি? তায়কো রুমিকে কটাক্ষ করে বলে, কি ভাবছিস তুই রুমি, তুই হারুকাকে মেরে ফেলতে পারবি? তুই হারুকাকে মেরে ফেললে আমার চোখে তোর সম্মান বেড়ে যাবে, এমনটা কোনোদিনই হবে না। রুমি চিৎকার করে বলে, আমি সবকিছু শুধু তোমার জন্যই করেছিলাম। দুজনের মধ্যে আবার তুমুল লড়াই শুরু হয়। রুমি দৌড়ে এসে তায়কোকে চাকু মারতে যায়, কিন্তু তায়কো রুমির মুখে চাকু চালিয়ে দেয়। তাতেও রুমি থামে না, সে তার চাকু সোজা তায়কোর বুকে ঢুকিয়ে দেয়। তায়কো সেখানে লুটিয়ে পড়ে আর রুমি সেখান থেকে চলে যায়। রাতের বেলা আইভা হারুকাকে কল করে। সে বলে, আমি তোমার দাদার সাথে কথা বলেছি, তুমি গ্র্যাজুয়েশনের পর টুকিয়ে যাচ্ছ, আমিও তোমার সাথে যাব। সেখানে গিয়ে আমি কোনো কাজ খুঁজে নেব আর আমরা দুজনে একসাথে থাকবো। কিন্তু হারুকা শান্ত গলায় বলে, সেটা সম্ভব হবে না। আইবা অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? হারুকা উত্তর দেয়, যখন বরফ গলবে তখন তুমি সব বুঝতে পারবে। আইবা মরিয়া হয়ে যায়, যাই হয়ে যাক আমি তোমাকে সবসময় বাঁচাবো, আমি কথা দিয়েছিলাম। ঠিক এই সিনটাতেই আইবার আসল রূপটা আমাদের সামনে আসে। আমরা দেখি আইবার হাতে রক্তে মাখামাখি, আর তাকেও কোনো সাইকোর চেয়ে কম লাগছিল না। সে হারুকাকে বলে, শেষমেশ তুমিও আমাকে ছেড়ে তোমার ফ্যামিলিকে বেছে নিলে। রাগে সে ফোনটা আছড়ে ভেঙে ফেলে। অন্যদিকে হারুকা তার দাদাকে জিজ্ঞেস করে, দাদা আপনার কি আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করার নেই? দাদা শান্ত গলায় বলে, তোমার যখন ঠিক মনে হবে আমাকে নিজেই বলে দিও। এদিকে সাইকো আইবা তার দিদার কাছে আসে। এই সাইকো ছেলেটা নিজের দিদাকেও টর্চার করেছিল। দিদা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, তুই কি তোর বাবাকেও এভাবেই চাকু মেরেছিলি? আইবা নির্লিপ্তভাবে হ্যাঁ বলে। সে জানায় বাবা রোজ মাকে মারধর করত, তাই সে বাবার গল্প শেষ করে দেয়। কিন্তু এরপর মাকে মারার মতো আর কেউ ছিল না, তাই সে নিজের মাকেও খুন করে ফেলে। এরপর আইবা তার দিদাকে মারার জন্য তার কাছে ক্ষমা চায় এবং বলে, যখন আমার কাউকে পছন্দ হয়ে যায় তখন আমি বুঝতে পারি না আমার কি করা উচিত, আর এখন তো হারুকাও আমাকে ছেড়ে ওর ফ্যামিলিকে বেছে নিয়েছে। এরপর আইবা বলে যে সে কাল হারুকার দাদার সাথে দেখা করবে, অর্থাৎ এই সাইকো আইবা এবার দাদাকেও রাস্তা থেকে সরাতে চাইছে। অন্যদিকে রুমি রক্তে মাখামাখি হয়ে বাড়ি ফেরে। তার মা এই অবস্থা দেখে তাকে দরজা খোলার জন্য কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু রুমি নিজের মাকেও চাকু দেখিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তার মা কাঁদতে কাঁদতে বলেন, যাই হয়ে যাক আমি সবসময় তোর সাথেই থাকবো। রুমি বুঝতে পারে তাকে বাঁচতে হলে সবার আগে হারুকাকে মারতে হবে। পরের দিন নিখোঁজ হওয়া সব বাচ্চার বাবা মা ভাইস প্রিন্সিপালের কাছে এসে অভিযোগ করেন যে তারা সবাই একই ক্লাসেরই ছিল এবং স্কুল থেকে গায়েব হয়ে গেছে। তারা এর সব দায় টিচার মিনামির উপর চাপান। তাচিনিবার বাবা মিনামিকে চিনে ফেলে বলেন, তুমি তো উৎসমা মডেল স্কুল থেকে গ্র্যাজুয়েট হয়েছিলে তাই না? সেখানে তো তোমাকে সবসময় বুলি করা হতো। আমরা জানি আমাদের বাচ্চারা আমাদের মতোই লিডার ছিল এবং অন্য বাচ্চাদের বুলি করত। নিশ্চয়ই তুমি নিজেও ওদের ভয় পেতে। এই কথা সামনে আসতেই মিনামির আসল সত্যিটা বেরিয়ে আসে। আসলে ওই বজ্জাত স্টুডেন্টরা অন্য বাচ্চাদের পাশাপাশি মিনামিকেও বুলি করত, যার কারণে মিনামির পুরনো ট্রমা আবার ফিরে এসেছিল। তাই সে ওই বাচ্চাদের সামনে কিছুই করতে পারত না। বাচ্চাদের বাবা মাকেও মিনামির চোখে ওই বুলি করা গ্যাংয়েরই মতো মনে হতে থাকে। মিনামির আবার বমি শুরু হয়ে যায় এবং সে ভয়ে সেখান থেকে দৌড়ে পালায়। পালানোর সময় তুষার সরানো একটি ভারী মেশিনের নিচে চাপা পড়ে মিনামিরও মর্মান্তিক মৃত্যু হয়। গল্পের এই পর্যায়ে হারুকা হসপিটাল তার বোন শুকুকে দেখতে যায়। রুমি আগে থেকেই সেখানে লুকিয়েছিল। সে শুকুর উপর কেরোসিন ঢেলে তাকে জ্বালাতে যাবে, ঠিক তখনই হারুকা সেখানে পৌঁছে যায়। হারুকা রুমের উপর ঝাঁপিয়ে পড়ে তার গলা টিপে ধরে, কিন্তু এর মধ্যেই শুকুর অবস্থা খারাপ হতে শুরু করে। সেই সুযোগে রুমি নিজেকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর আইভো হারুকার সাথে দেখা করতে হসপিটালে আসে। হঠাৎ একজন নার্স দৌড়ে এসে হারুকাকে জানায় যে তার দাদার কিছু একটা হয়েছে।
তিনি নিজে অ্যাম্বুলেন্স ডেকেছিলেন। হারুকা গিয়ে দেখে তার দাদাকে কেউ একজন নির্মমভাবে পিটিয়েছে। তাকে সাথে সাথে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। হারুকা এবার আইভার উপর সন্দেহ হয়। সে আইভার কাছে গিয়ে তার হাত দেখে, সেখানে তখনও রক্তের দাগ লেগেছিল। হারুকা নিশ্চিত হয়ে যায় যে দাদার এই অবস্থা আইভাই করেছে। আইভা নিজের সাফাই গিয়ে বলে, এই চোট তো তখন লেগেছে যখন আমি দিদাকে আমার টোকিও পাঠানোর জন্য রাজি করাচ্ছিলাম। আমি তোমার দাদার সাথেও কথা বলেছিলাম। এই সব কিছু আমি শুধু তোমার জন্য করেছি, যাতে আমরা দুজন একসাথে থাকতে পারি। আর তুমিও তো এটাই চাও, তাই না? কিন্তু হারুকা ঘৃণায় তার থেকে দূরে সরে যায়। ঠিক তখন রুমি সেখানে আবার ফিরে আসে। সে হারুকাকে উদ্দেশ্য করে বলে, তুই বেঁচে আছিস বলেই আমাকে এত কিছু সহ্য করতে হচ্ছে। রুমি এবার হারুকার সামনে সেই রাতের সত্যিটা উগরে দিতে শুরু করে। সে বলে কিভাবে সে হারুকার বাড়িতে কেরোসিন ঢেলেছিল। তখন সেখানে তার মা চলে এলে রুমি তার মায়ের উপর কেরোসিন ঢেলে দেয়। কুগা তখন আগুন দিয়ে ভয় দেখাচ্ছিল, কিন্তু ভুল করে সত্যি সত্যি আগুন লেগে যায়। রুমির কথা অনুযায়ী হারুকার বাবা আর শোকো সেখানে চলে এলে তার বাবার উপরও তীর দিয়ে হামলা করে। তারপর শোকো তার বাবার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই হারুকার বাবা নিজের শরীর দিয়ে শোকোকে আগলে রেখেছিল আগুন থেকে বাঁচাতে, আর রুমি নির্দয়ভাবে সেখানে আগুন লাগিয়ে দিয়ে সবাইকে নিয়ে পালিয়ে যায়। এই নির্মম বর্ণনা শুনে হারুকার চোখের পানি শুকিয়ে সেখানে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সে রুমিকে মারার জন্য তার দিকে ছুটে যায়, কিন্তু রুমি উল্টে হারুকার পেটেই চাকু বসিয়ে দেয়। এই দৃশ্য দেখে আইভার রাগ উঠে যায়। সে রুমের উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ে এবং তাকে পিটিয়ে মেরেই ফেলে। কিন্তু এখানেই শেষ নয়। হারুকা যখনই উঠে দাঁড়ায়, সে দেখে আইভার ব্যাগ থেকে একটি ছবি নিচে পড়ে গেছে। ছবিটি ছিল হারুকার বাবা আগুনে পুড়ে যাওয়া এবং শোকর সে ভয়াবহ অবস্থা। আইভা নির্লজ্জের মতো বলে, যখন আমি ওদের এই অবস্থায় দেখলাম, সিনটা আমার কাছে এতই আইকনিক লেগেছে যে আমি ছবি না তুলে পারলামই না। হারুকা এবার পরিষ্কারভাবে বুঝে যায় যে এই আইভা একটা সাইকো। সে তার চাকু বের করে আইভার উপর হামলা করে, কিন্তু আইভা সরে যায়। আইভার ভেতরে সাইকোর সত্তাটি এবার পুরোপুরি জেগে ওঠে। সে হারুকার মুখে একের পর এক ঘুষি মারতে থাকে, আর এই বিভৎস দৃশ্যের ছবি তোলার জন্য সে নিজের ক্যামেরাটা তুলে ধরে। কিন্তু হারুকা তখনও শেষ হয়ে যায়নি। সে মাটিতে পড়ে থাকা একটি ক্রসবো তুলে নেয় এবং আইভা কিছু বুঝে ওঠার আগেই সোজা তার চোখের ভেতর একটা তীর গেঁথে দেয়। তীরটা ক্যামেরা ভেদ করে আইভার চোখে ঢুকে যায় এবং আইভার সেখানেই মৃত্যু হয়। হারুকা সবকিছু প্রতিশোধ নিল, কিন্তু তার শরীরে অবশিষ্ট আর শক্তি ছিল না। সে হাঁটতে হাঁটতে তার বোন শোকর দেওয়া সেই লকেটটির দিকে তাকায়। রাস্তার মাঝপথে সে লুটিয়ে পড়ে এবং লকেটটি বুকে চেপে ধরে হারুকাও মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর বেশ কিছুটা সময় পেরিয়ে যায়। মিডল স্কুলের গ্র্যাজুয়েশনের দিন চলে আসে। পুরো গ্রাম থেকে ওই স্কুলের গ্র্যাজুয়েশনে আর কেউ আসেনি, শুধু একজন ছাড়া, আর সে হলো তায়কো। হ্যাঁ, তায়কো বেঁচে গিয়েছিল। সে আজ একা তার স্কুলে আসে এবং সে পুরনো দিনের স্মৃতি হাতড়াতে থাকে, যখন সে হারুকার সাথে সত্যি খুব খুশি ছিল। আর এই একাকিত্ব ও নীরবতার মধ্য দিয়ে এই ডার্ক থ্রিলার মুভির গল্পটি এখানে শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। গল্পটি সত্যি ইমোশনাল ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।